যেমন সুব্রাহ্মণ্যমের বক্তব্য ছিল অপরচুনিটি অফ সেঞ্চুরি, পাকিস্তানকে খণ্ড করবার এরকম বড় সুযোগ এই বাংলাদেশ মুভমেন্টের মধ্যে এসে এটা হাতছাড়া করা ঠিক হবে না। খালিস্তান মুভমেন্ট 1971 সালের অক্টোবরে শুরু হয়েছিল, বিকজ বাই অক্টোবর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা এখানে যে পাকিস্তানিদের বিপর্যস্ত করে দিচ্ছে তারা সে টের পেয়েছে। বাংলাদেশ মুভমেন্টের সাকসেসের পরে পাকিস্তান মুভমেন্ট, পাকিস্তানে সিন্ধে আপনার জয় সিন্ধ মুভমেন্ট, জেনসাইড, এই যে তাদের আন্দোলন সংগ্রামগুলি উত্তুঙ্গে উঠতে থাকে, তাহলে বাংলাদেশের স্বাধীন উত্থান একই সঙ্গে তার একটি সমৃদ্ধি, যদি না এইটা আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করতে পারি ততদিন, যদি আমরা পারি ততদিন পর্যন্ত এইটা একটা থ্রেট হিসেবে, এই যে আর্টিফিশিয়াল কনস্ট্রাক্ট হিসেবে ইন্ডিয়ান ন্যাশনালিজম, পাকিস্তানের ন্যাশনালিজম আছে, তার জন্য একটা থ্রেট থাকবে। তাহলে যখন বাংলাদেশের ইতিহাসের একটা ন্যারেটিভ চিরশত্রু ভারত এবং পাকিস্তানের সঙ্গে মিলে যায়, এটা চিন্তা করতে হবে যে ওইসব, এই যে আমার অভিমানী ভাইয়ের যে পুরনো ভাষা বসুয়া, সেই ভাষা অর্থাৎ শাসক শ্রেণীর ওইখানে কিন্তু ঐক্য থাকবে। কেন? অর্থাৎ এই জাতিগোষ্ঠী, এরকম জনগোষ্ঠীগুলি একা স্বাধীন হতে পারে না, আমরা তৈরি করে দিয়েছি। আচ্ছা, আমরা তৈরি করে দিয়েছি কিভাবে? একটু বিরাট বেশি বেশি লেখাপড়া করার দরকার নাই, একটু কাণ্ডজ্ঞান দিয়ে চিন্তা করেন। এখানে ওর বইয়ের মধ্যে একটা সুন্দর কথা আছে, সাইলেন্স বাই গ্র্যাটিটিউড, আছে না? আমি এটাকে বলি যে কৃতজ্ঞতার একটা কারাগার তৈরি করার চেষ্টা করছে ভারতীয়রা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে। একই কথা, আমাদেরকে নির্বাক করে রাখতে চায়। ইতিহাসটা কি? আসলে কিন্তু কিছু কৃতজ্ঞতার ব্যাপার আছে, তো আমি তো নিজে বোধ করি, বাট সেটা আসছি। কৃতজ্ঞতা যদি হয়, সেটা হ্যাজ টু বি, মাস্ট বি মিউচুয়াল কৃতজ্ঞতা। কেন? এখান থেকে যখন 1971 মার্চে যখন এই আক্রমণটা হলো, একটা জেনোসাইডাল অ্যাটাক যখন পাকিস্তান করে, মানে এইসব কথা এখন আর ওই তালি তুলি মেরে তো বলবার কিছু নাই, যারা বলে বোকা। বাংলাদেশের দিক থেকে একটা অফিসিয়াল সেনাবাহিনীর সংগঠিত আক্রমণকে প্রতিহত করবার জন্য সামরিক প্রস্তুতি বাংলাদেশের ছিল না, তার কথাও ছিল না, সেটা ভিন্ন আলোচনা। আমি এত মোটা একটা কিতাব লিখছি এর উপর। আচ্ছা, যদি না থাকে তাহলে মুজিবকে গ্রেফতার বরণ করা ছাড়া পথ নাই, উনি করে হয়েছে। অন্যদেরকে আমি সাটল বক্তৃতাগুলি দেখি, অনেক থেকে বলেছিল যে তোমরা নিজ নিজ এলাকায় গিয়ে আন্দোলন করে তোলো, 100টা জায়গায় দেখাতে পারবো আমি। কিন্তু ওনারাও এই স্কেলে যে পাকিস্তানিরা এইরকম নৃশংস নির্মানবিক একটা আক্রমণ একটা নিরস্ত্র জনগোষ্ঠীর উপর চালাতে পারে, এই রেঞ্জে এই হিসাবের মধ্যে ছিল না। ফলে প্রথমে জীবন বাঁচাইতে হবে, পরে মুভমেন্টটাকে কোন দিকে কি করতে হবে, যুদ্ধে পরিণত করতে হবে। গেলেন ভারতে যখন ইন্দিরা গান্ধীর কাছে গিয়ে তাজউদ্দিন বললেন যে আমরা সশস্ত্র, আমরা যুদ্ধ করে স্বাধীনতা আনতে চাই, আপনাদের সহযোগিতা দরকার, সঙ্গে সঙ্গে উনি কোন কংক্রিট উত্তর দেন নাই, নীতিগত আশ্বাস দিয়েছেন। তারপরে ভারতীয় শাসক শ্রেণীর ভেতরে তাদের স্ট্র্যাটেজিস্ট, পলিটিশিয়ানস, ইন্টালেকচুয়ালসদের মধ্যে এগুলো সবগুলোই পাওয়া যায়। বেশ খানিকটা ডিবেট হয়েছে, পক্ষে না বিপক্ষে, কোনটা ভারতের লাভ। এন্ড হোয়াই নট? একটা রাষ্ট্র তার নিজের লাভ তো একটু দেখবে। একদল লোক তাৎক্ষণিকভাবে বলেছেন, এগুলি নাম নিশানা সব এটার মধ্যে কত পৃষ্ঠায় কতগুলি বলে সময় নষ্ট করতে চাই না। একটা বক্তব্য হচ্ছে যে এক্ষুনি ইন্টারভেনশন করা দরকার, পাকিস্তানের বিরুদ্ধে এখনই সশস্ত্র লড়াইটা শুরু করা দরকার। কারণ বাক্যটা ছিল, যেমন সুব্রাহ্মণ্যমের বক্তব্য ছিল, ইটস অপরচুনিটি অফ সেঞ্চুরি, পাকিস্তানকে খণ্ড করবার এরকম বড় সুযোগ এই বাংলাদেশ মুভমেন্টের মধ্যে এসে এটা হাতছাড়া করা ঠিক হবে না। এটা আর এটা একটা এক্সট্রিম বক্তব্য যে এক্ষুনি, সেই জন্য এক্ষুনি আগামীকালই হচ্ছে যুদ্ধ শুরু করা দরকার। দ্বিতীয়টা ছিল এই পাকিস্তানকে ভাঙা ঠিক হবে না, কারণ এই যে পাকিস্তান মুসলিম মেজরিটি, এই এক পাকিস্তান নিয়ে আমরা ঝামেলা আছি। এন্ড অফ দি ডে দুই দিকে দুইটা পাকিস্তান তৈরি হবে। 3 নম্বরটা পজিশনটা ইন্দিরা গান্ধী নিয়েছিলেন, সেটা হচ্ছে যে
এই যুদ্ধটা তারাই করবে, আমরা একটা অফিসিয়াল দায়িত্ব নিব না, আমরা পেছন থেকে সহযোগিতা করব। এই তিনটা প্রপোজিশন তৈরি হয়েছিল, লাস্ট একটা ইন্দিরা গভর্নমেন্ট নিয়েছিলেন এবং আমাদেরকে সহযোগিতা নিশ্চয় করেছেন। মেইন স্ট্রিম হিস্টোরিয়ানস বোথ ইন পাকিস্তান এন্ড ইন্ডিয়া তা কি বলে, যেটা পাক ভারত যুদ্ধ হয়েছিল এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। অফিসিয়াল যুদ্ধটা ৩রা ডিসেম্বর শুরু হয়। একটা মজার ব্যাপার হলো, নেপালের একটা ইন্টালেকচুয়াল ওই ডিসেম্বর মাসে ৮ দিন কি ৯ দিন আগে, আমার কাছে তারিখ আছে, আমার বইয়ের মধ্যে আছে, একটা প্রেডিকশন দিয়েছিল পাকিস্তানকে সপ্তাহ খানেকের মধ্যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা ছাড়া তার পথ নাই। কেন নাই? তাকে সে মুক্তি বাহিনীর কাছে পরাজিত হবে। মুক্তি বাহিনীর কাছে যদি পরাজিত হয়, এই জেনারেলরা পাকিস্তানের মাটিতে পাকিস্তানের পাবলিকের কাছে জবাবদিহি করতে হবে না। তাদেরকে দেখাইতে হবে যে তারা বৃহত্তর শক্তির সঙ্গে যুদ্ধ করে জিতেছে। যে নন মার্শাল রেস বলে যে বদনাম ব্রিটিশরা এবং পরে ইন্ডিয়ান পাকিস্তানরা দিয়েছে, সেই এই মুক্তি গেরিলাদের হাতে তাদের পতনটা তাদেরকে অফিসিয়ালি মেনে নেওয়া সম্ভব নয়। ৩ তারিখে তারা আক্রমণ করলো। তারপরে ১৩ দিন, ওকে, ১৩ দিনে পাকিস্তানের ডিফিট হলো। প্রশ্নটা হচ্ছে ১৩ দিন আগ পর্যন্ত আপনি ৭২ সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে আমাদের সেক্টর কমান্ডারদের একটা সিরিজ অফ ইন্টারভিউ ছাপা হয়েছিল তখনকার দৈনিক বাংলায়। কেউ কেউ বলছেন যে আমরা, যেমন খালেদ মোশাররফের বক্তব্য হচ্ছে যে উই হ্যাভ জাস্ট ফিনিশ দ্য জব, দে মানে ইন্ডিয়ান হ্যাভ জাম্পড ইন। মানে খালেদ মোশাররফ তো আর যাই হোক পাকিস্তান পন্থী জেনারেল বলে না। ১০১২ জন আর এখানে ১১১২ জন, এগুলো সব ইন্ডিয়ান ফিগার। ১২ জন মৃত্যুর পর মাথা নিচু করে ওইখান থেকে ফেরত আসছিল। আপনি এখানে ১৩ দিনে পারলেন ১১১২ জন দিয়া, ওইখানে পারলেন না ৩ বছরে। এর চেয়ে বেশি চলতে কারণটা কি? যুদ্ধ ইজ অল টুগেদার ডিফারেন্ট ক্যালকুলেশনস, অল টুগেদার ডিফারেন্ট ওয়ার টার্মস, ডিফারেন্ট কেমিস্ট্রি। এটা ভিয়েতনাম ওয়ারে প্রমাণিত হয়েছিল যে এই যে কনভেনশনাল ওয়ার, এনিমির পক্ষে 1:3 থাকতে হয়। ভিয়েতনামে মার্কিন সোলজাররা 1:5 ছিল, পারে নাই। বিকজ এইখানকার মানুষ যুদ্ধ চেয়েছে, যুদ্ধ করে স্বাধীন করতে চেয়েছে, ইন্ডিয়ানদেরকে ওয়েলকাম করেছে, কামান কাঁধে করে এগিয়ে দিয়েছে, নৌকা করে ট্যাঙ্ক এগিয়েছে। এই ওয়েলকামটা সে ইন্ডিয়ার জন্য করে নাই, বাংলাদেশ স্বাধীনতার জন্য করেছে। তারপরেও আপনার দেশের জন্য তার লাভ হয়েছে, আমি বুঝলাম কি লাভ হয়েছে। 16 ডিসেম্বরের ওই সিগনেচারের সঙ্গে সঙ্গে দক্ষিণ এশিয়ার ভারত সবচেয়ে শক্তিমান রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, অর্থাৎ আমরা যা চেয়েছি আমরা তা পেয়েছি, ভারত যা চেয়েছে ভারত তা পেয়েছে। ভারতের যে গৌরব, তার সবচেয়ে বড় শত্রুকে পাকিস্তান, ইসলামাবাদকে দুর্বল করতে পেরেছে এবং তার মধ্যে দক্ষিণ এশিয়ায় সুপার পাওয়ার হিসেবে আবির্ভূত হওয়ার পথ প্রশস্ত হয়েছে, সেইটা বাংলাদেশ যুদ্ধের কারণেই হয়েছে। ফলে কৃতজ্ঞতার প্রশ্ন আসলে এখন আপনি আমাকে আরেকটা জিনিস বলুন, এখনো পর্যন্ত যে এখন কারা দেখলাম, প্রশ্নটা হচ্ছে যে এই আন্দোলনের যখন একটা নেটিজেন্স একটা ক্যাম্পেইন শুরু হলো, তখন ভারতীয় মিডিয়াকে যেই গালাগাল দিয়ে বাংলাদেশিদেরকে, বাংলাদেশ আচ্ছা আপনাকে আমাকে সবাইকে অকৃতজ্ঞ জাতি গোষ্ঠী জনগোষ্ঠী বলে গালাগাল দিচ্ছে, এখানে আমার দুটো প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে আমি প্রথম প্রাণীশ হচ্ছে আমার যে কৃতজ্ঞতা প্রশ্ন থাকলে এটা দ্বিপাক্ষিক, কারণ সে নিজে ক্যালকুলেশন করে বের করেছে যে কোনটা করলে তার ভালো হয়, সে তারটা করেছে এবং তার যেটা ভালো হয় ভারতীয় রাষ্ট্র তৎকালীন শাসক শ্রেণীর সরকার সে অনুযায়ী তারা বিজয় লাভ করছে, আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমাদের দুইটা স্বার্থ কনভার্স করেছিল, যার যার হিসাব নিকাশ শেষ, কিন্তু তার পর্যন্ত কৃতজ্ঞতা ব্যবহার। আমাদের 1 কোটি মানুষ, প্রায় 1 কোটি, একদিনে না যাক শেষ পর্যন্ত কত 98 লাখ সামথিং, 1 কোটি মানুষকে তো ওখানে আশ্রয় দিয়েছে। আচ্ছা এখন আমাকে বলুন, কৃতজ্ঞতার কথা একটা জেনারেল কৃতজ্ঞতা আছে, আমাদের একটা দেশ আমাদেরকে সহযোগিতা করছে, কিন্তু এখানে অন্যদের তো বিশেষ কৃতজ্ঞতা থাকবার কথা। আওয়ামী লীগের আপনারা রাগ করেন কেন? আওয়ামী লীগের কেন বিশেষ কৃতজ্ঞতা থাকবার কথা? বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধটা আগের রাজনীতিরা যাই থাকুক না কেন, ওই কয়েকটা রাজাকার ছাড়া
বাংলাদেশের সমস্ত দলগুলি রাজনীতি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। আজকের তরুণরা এখন বামপন্থার কথা বলে খালি সাকির কথাই দেখা যায়, সাকিকে দেখলাম জোনায়েদ সাকি, হ্যাঁ, মার্জিনালাইজ বাম রাজনীতি। এখন 71 সালের বামপন্থী সংগঠনগুলোর কিন্তু অনেক প্রভাব ছিল, আজকের মতো মার্জিনালাইজ ছিল না। এই যে নিউ লিবারালিজম, আপনার ফল অফ সোভিয়েত ইউনিয়ন, চাইনিজ ওয়ে অফ রেড ক্যাপিটালিজম, এইগুলোর নানান কারণে এবং অবশ্যই এখানকার বামপন্থীদের অন্তর্গত দুর্বলতার কারণে যে মার্জিনালাইজ পজিশন এখন আছে, এটা নতুন করে উত্থানের চেষ্টা হচ্ছে। কিন্তু সেদিন তো এরকম ছিল না। আওয়ামী লীগের বিশেষ কৃতজ্ঞতার কারণ হচ্ছে যে তারা যখন যুদ্ধ করতে যান, তাজউদ্দিন বিশেষত, ওইখানে যেন একটা গভর্নমেন্ট ফর্ম হয়, আওয়ামী লীগের ভিতরে গুনে গুনে 4টা গ্রুপ হয়েছিল। এই 4 গ্রুপের 3 রকমের প্রপোজিশন ছিল। এক গ্রুপ কিছুদিন পরে টার্গেটসে, এই মোস্তাক গ্রুপ, তারা কনফেডারেশন করতে চায়। আরেক গ্রুপ প্রধানমন্ত্রী কি হবে, তাজউদ্দিন হওয়া ঠিক, হওয়া কি হওয়া উচিত না। আরেক গ্রুপ হচ্ছে যে সরকারি গঠন করার দরকার নাই, একটা কমান্ড কাউন্সিল করা হোক। এই যে তারা, আর বামপন্থীরা তারা তাদের মতন করে যুদ্ধ করতে চায়। কিন্তু এই যে পুরো যুদ্ধ প্রক্রিয়াটাকে বামপন্থী মুক্ত রাখার জন্য ভারত যে এফোর্টস নিয়েছে, কিংবা এই যে খণ্ড বিখণ্ড আওয়ামী লীগ নেতৃত্বকে একত্রিত করে শেষ মুহূর্ত পর্যন্ত যে সরকারের প্রতিষ্ঠা করা পর্যন্ত তাদেরকে একত্রিত করার জন্য যে এফোর্ট, ইন্ডিয়ান বই লিখেছেন অনেক, এগুলি অ্যাভেলেবল বাজারে। এই এফোর্টস গুলি দেওয়ার কারণে এই যে অখণ্ড অস্তিত্ব সরকারের, আওয়ামী লীগ সরকার যুদ্ধ প্রক্রিয়ার উপর এবং পরবর্তীকালে বামপন্থী থেকে দূরে রাখার জন্য আওয়ামী লীগ কিন্তু কথাকার কারণ আছে। তার খণ্ড বিখণ্ড ছিল, সেখানে এক গ্রুপ আরেকজনের পেছনে লেগেই ছিল। একদিকে মৌলানা ভাসানীকে তাদের ইয়ে মেটাতে হয়েছে, ঝগড়া বিবাদ, তারপরে আবার অন্যরা ওই সময়ে কেন, মানে এখন যারা আওয়ামী লীগের অফিসিয়াল বা একেবারে ইয়ে মিত্র, তারা গভর্নমেন্টের ভাগ চেয়েছে যে তাদের মন্ত্রী থাকতে হবে। ভাসানী এক ধমক দিয়ে মুজাফর আহমেদ অন্যদের বলছে এখন এটা টাইম না।